এটা আসলে পুরোটাই ছিল ইমোশনাল, একটু প্রেমের ওকে। সম্পর্কে জড়াই। লাইক এই ধরনের মিসকমিউনিকেশন, এই ধরনের একটা আবেগপ্রবণতা থেকেই বিয়েটা করা। এক ইন্টারভিউতে নিজের দ্বিতীয় বিয়ের গল্প বলছিল ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি জানায়, পারিবারিকভাবে আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল, আস্তে আস্তে আমাদের প্রেম হয়, তারপর দেশের বাইরে আমরা দেখা করেছি। প্রথম দেখাতেই সে আমাকে খুব পছন্দ করেছে, তারপর বিদেশের মাটিতেই ৩০ লক্ষ টাকা কাবিনে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। বিয়েটা অপরিহার্য না, না, না। আমার কাছে মনে যেহেতু হয়েছিল আপনি বললেন যে না, খুব বেশি মুভমেন্টে প্রত্যেকটা যেতে সম্পর্কের পছন্দ করেন মধ্যে না। সম্মান থাকা দরকার। তো দ্যাট ইজ রাইট। কল্ড বিয়ে। তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি, কথা বলি, যাই করি না কেন, তো এটা সম্মানের জায়গাটা থাকা উচিত। যদিও হয়তোবা সামাজিক অবস্থান জানেনি। আর সামাজিক অবস্থানেই যেটা আপনি প্রকাশ করবেন সেটাই সম্মানিত। এটা মানুষের লাইফ, এটাই জীবন আমি মনে করি। এই জন্য আমি এটা কি কোনো অপূর্ণতা মনে করি না। মানুষের লাইফ ডিফারেন্ট টাইপের হয়, হয়তো এটা আমার ডিফারেন্ট লাইফ, আমার কাছ থেকেও হয়তো বা কেউ শিখতে পারবে। কখনোই আমি স্বামী হিসেবে আদৌ পেয়েছি, ওটা ছিল আচ্ছা। এক ধরনের অনুভূতি, এক ধরনের বলে না যে অবশ্যই। একটা ফিলিংস ছিল, হ্যাঁ, অবশ্যই। যেটা হচ্ছে গিয়ে হয় না যে স্বপ্নে মানুষ ঘুরে বেড়ায়, ভালোবাসা বলে, বিয়ে বলে, আচ্ছা। বাট এখন বাস্তবতায় ফিরেছি এবং বাস্তবতায় ফিরে দেখছে যে ওকে। আমার মনে হয়, আমার মনে হয়, এখন তার কি মনে হয় আমি জানি না, বাট আমার মনে হয় হয়তো বা ঘুরছিল। ড্রিমের মধ্যে হ্যাঁ, অনেক কিছু করা অবশ্যই। সম্ভব, বাস্তব জীবনে অনেক কিছু করা সম্ভব না, যেটা আজকে আমি চাইলেও অস্বীকার করতে পারবো না যে আমি বাচ্চার মা না। আচ্ছা। এমন অনুষ্ঠান হয়েছে, আমি বলেছি যে সাকিব কবে বিয়ে করছো, তো আমার কাছে মনে হচ্ছে Okay. ইটস লাইক ওটা ড্রিম ছিল। আমার আর সাকিবের বিয়েটা, আমাদের বাচ্চা হওয়ার আগ অবশ্যই। মুহূর্ত পর্যন্ত ওটা একটা হ্যাঁ, স্বপ্ন ছিল। অবশ্যই। যোগাযোগ, যোগাযোগ আসলে যোগাযোগ কি, বাচ্চার ভালো মন্দটাই তো জানা, বাচ্চা কোথায় আছে, কিভাবে আছে, এটাই তো যোগাযোগের একটি মাধ্যম। আছে, ওটা নর্মাল আছে। অনুভব করি দূরত্ব, কিন্তু বুঝতে পারি না কেন। এটা আসলে আমি আসলে মাঝে মাঝে আমি এটাই খুঁজি, কিন্তু আমি বুঝে উঠতে পারি না। প্রত্যেকটা মানুষ তাদের স্বামীকে বা সংসারকে অনুভূতির মধ্য দিয়ে ইউটিলাইজ করে। আমার অনুভূতিটা হচ্ছে আমার কাজ, আমার সন্তান, জি। যার কারণে ওই গ্যাপটা খুব Okay. একটা বড় মনে হয় না। কিন্তু আপনি সিনেমায় অভিনয় করছেন, সেই জায়গাটা থেকে আমরা কিন্তু নরমাল মানুষ যারা আছি বা জেনারেল পিপল, মাম জনতা যারা আছি, তারা এটা ধরেই নিই যে তাদের মুভমেন্ট একটু হলেও ওপেনলি হবে, তারা সিনেমার নায়িকা আমি আসে। বলি ভাই, এক বাক্যে আমি একটি কথা বলি, আমি একজন অভিনেত্রী, বাট আমি নট এ নায়িকা। কখনো কোনো মিটিং, কোনো প্রেস, কোনো জায়গায় আমি ঐরকম নিজেকে প্রেজেন্ট কখনোই করতে চাইনি যে আমি একজন নায়িকা। প্রত্যেকটা নায়িকার একটা সৌন্দর্য আছে। হুম, ওপেনলি বা তাদের ডেফিনেশন ওয়াইজ দেখায়। আমি একটা ঘরোয়া মেয়ে। এটা আমার অনেক বেশি প্রাউড লাগে। হুম, হুম, যে আমার স্ক্রিনে আমি নায়িকা, নাচতেছি, গাচ্ছি, যেখানে স্কার্ট, যেখানে জাল ড্রেস লাগে আমি পড়ছি। ইনফেক্ট আমিও যখন ওই সিনেমাগুলো করেছিলাম তখন খুব ট্রাই করেছি সালোয়ার কামিজ, হাতাওয়ালা, আপনি দেখে থাকতে পারেন। হুম, এবং হাতাওয়ালা ড্রেসের সাথেও কিন্তু আপনার ওড়না ঝুলছে। হুম, খুব বেশি পেট বের করা, পিঠ বের করা বা ড্রেস আপের মধ্যে একটু ইয়ে। আমি বরাবরই একটা মেয়ে হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে চেয়েছি, নট হুম, নায়িকা হয়ে। হুম, কারণ আমি চেয়েছি যে আমি কারো মেয়ে থাকতে চাই, কারো বোন থাকতে চাই, কারো ওয়াইফ থাকতে চাই, কারো গার্লফ্রেন্ড থাকতে চাই। বিকজ প্রত্যেকটা হাসব্যান্ডই চাই তার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে ঢাকা থাকুক। হুম, প্রত্যেকটা বয়ফ্রেন্ড যারা বেশি ভালোবাসে তারাও চায় তার গার্লফ্রেন্ড ঢাকা থাকুক। প্রত্যেকটা বাবা-মাই চায় আমার মেয়ে আরো ঢাকা থাকুক। প্রত্যেকটা ভাই চায় আমার বোন ঢাকা থাকুক। হুম। তো আমি সেই নায়িকা হতে এই চেয়েছি। ঢাকা মানে কিন্তু রাজধানী ঢাকা না। এটা আপনারা উল্টাপাল্টা বুঝলে কিন্তু হবে। তো ওকে। আমি সেই ঢেকে ঢুকে এক নিজেকে ধরনের প্রেজেন্ট, আবরণ, আবরণটা আমি, ভালোবাসার আবরণ হ্যাঁ, যেটাকে আমরা প্রায় ৭-৮ মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি। তখন সেই দেখা করাটাকে আমি সম্মান দিতে চেয়েছি, সেও সম্মান দিতে চেয়েছে। ওকে। দ্যাটস হোয়াই না, দ্যাটস আমরা কল্ড বিয়ে। আমাদের জায়গা থেকে বিয়ে বলতে যেটা বুঝি সবাই, যে বিয়ে মানে হচ্ছে একটা সামাজিক রীতি। বিয়ে মানে হলো একটা সোসাইটির কাছে একটা রিকগনিশন যে হুম। আমরা এরকম একটা জীবন ব্যবস্থায় যেতে চাই এবং সেটা না সামাজিকতার জায়গাতে। এইরকম আল্টিমেটলি, হ্যাঁ, আপনি আপনারা তো আপনি সমাজের কাছ থেকেও আই লোক নো আছেন। যে পারপাস আপনি বলছেন, এটা আমাদের মধ্যে কখনোই ছিল না। তো হুম, ওই জায়গা থেকে আমি বলব যে সে গুড মেন্টালিটির একজন মানুষ। সে জায়গা থেকে সে এটা কখনোই চায়নি যে মানে অন্যভাবে দেখি। আচ্ছা বিয়ে কেন? সেও চেয়েছে আমাকে সম্মান দিক, একজন মেয়েকে সম্মান দিক। সে কাজ করবে এবং তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি। হুম, আর যেটা আপনি এক্সপ্লেইন করতে চাচ্ছেন হয়তোবা ইনডিরেক্টলি, হুম, এটা আসলে
আমারও মাথায় কখনো এটা ঢোকেনি বা সেও আমাকে ঢোকায়নি এবং সেও সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। দ্যাটস ভেরি গুড। আমাকে প্রপার দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, পছন্দ দুজনের মধ্যে ছিল। আমি এইজন্যই তাকে অনেক বেশি সেলুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে আল্টিমেটলি। হুম, হুম। একটা মেয়েকে অসম্মানিত করার ট্রাই করেনি। ওহ দ্যাটস ফাইন। যে ২-৩ বছর আমরা প্রেম করছি, ঘোরাঘুরি করছি, আল্টিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজেকে আড়াল রেখেছে তা কিন্তু সে করেনি। এই বিষয়গুলো নিয়ে আসলে বিভিন্নভাবে বলা যায়। তবে এটা আসলে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত চিন্তাভাবনা, আদর্শিক চিন্তাভাবনার জায়গা থেকে জিনিসটা রাইট, হওয়া উচিত। রাইট। সো সেই জায়গাটা আসলে ডিবেটের জায়গায় আমরা নাই বা নেই। কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নের একটা উত্তরও আছে। আমি যে প্রশ্নটা একটু আগে করলাম সেটা হচ্ছে যে বিয়ে একটা সামাজিক রীতি, তাহলে সমাজের মানুষ জানলো না। আপনারা এই বিয়েটা কিভাবে কি হলো? পারপাসটা সার্ভ হলো কি? জানলে তাদের ক্যারিয়ারের জন্য কি হতো সেটা কিন্তু একটা মোস্ট কমন কোয়েশ্চেন, যে ওই সময়টায় সাকিব বিয়ে করে ফেলেছেন, অপু বিয়ে করে ফেলেছেন, তাদের ছবিগুলোর ক্ষেত্রে কি হতো? এটা কি আসলে কোনো কনসার্ন ছিল আপনাদের এরকম? যেটা হয়েছিল আমরা সামাজিক অবস্থানটা হয়তোবা প্রপারলি প্রেজেন্ট করিনি। বাট আমরা পারিবারিক অবস্থানটা প্রেজেন্ট করেছি। যেটা ওকে। হতো আমাদের পরিবার, ওদের পরিবার আমাদের বাড়িতে আসা যাওয়া হতো। ফেস্টিভ গুলোতে আমরা ওইভাবে আনন্দ আয়োজনগুলো করতাম। যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম। হুম, সেও আমার বাসায় আসতো। তো এই যে সম্মানটা এটা হতো হ্যাঁ, সমাজ ব্যবস্থা যেমন আমাকে নিয়ে গিয়ে বলা যে সে আমার কে বা আমার তাকে নিয়ে বলা সে এটা কে, এটা আমরা করতে পারিনি। এটা শুধুমাত্র আমাদের কেরিয়ার, আমাদের প্রযোজকরা অনেক টাকা ওই সময় লগ্নি করে ফেলেছিল আমাদের উপরে। হুম, অলরেডি প্রায় ৭-৮ টা সিনেমা ছিল। আল্টিমেটলি আমরা দেশ বলতে পারি বিকজ হুম, সিনেমা সেক্টর দেশেরই একটি অংশ। হুম। আমরা ভালোর জন্য আমরা নিজেদের সামাজিক অবস্থানটাকে ঢেকে রেখেছিলাম। রাইট, বাট আমাদের পারিপার্শ্বিক বা আমাদের পারিবারিক যোগাযোগটা অনেক ভালো ছিল। রাইট। কিছু মানুষ তো নিশ্চয়ই জেনে যায়, কাছের মানুষ। ১ কান ২ কান করতে, করতে। কিন্তু আমরা মানে অস্বীকার আমাদের করতাম দেশের যে তো। আমাদের দেশের যে বিনোদন সাংবাদিকতা, তারা তো এই ধরনের একটা খবর করার জন্যে মানে মুখিয়ে থাকেন আমরা যতদূর জানি। তো এতটা হাইড অ্যান্ড সিক কিভাবে হলো আসলে? ওই যে একটা কথাই বললাম আমি অনেক বেশি কনজারভেটিভ। লাইক সে আমার হাসব্যান্ড থাকা সত্ত্বেও আমরা শুটিং এ দেশের বাইরে অনেকবার গিয়েছি। হ্যাঁ, ঢাকার বাইরে অনেকবার যেতাম। তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো। তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো। হুম, তো একজন হাসব্যান্ড ওয়াইফ কি হয়? আমরা এমনও আছে যে আমি দেশের বাইরে কখনো একসাথে শপিং এ যেতাম না। আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না। এই যে ব্যাপারটা এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না। অ্যাজ এ কো-আর্টিস্ট সে আমার সিনিয়র, আমি কো-আর্টিস্ট জুনিয়র। এই যে ব্যাপারটা এটা সবসময় হতো। লাইক সেটে হয়তো সে লেট করে আসছে। আমি আগে আসছি, আমি আমার শট দিচ্ছি এবং সিনিয়র কো-আর্টিস্ট এর জন্য আমি ওয়েট করছি। হুম, হুম। তাকে তো প্রেশার দেওয়ার দরকার নেই বিকজ সে সিনিয়র। মানে তার একটা ফুল প্রেফারেন্স আলাদা। প্রফেশনাল অ্যাটিটিউড আপনারা মেইনটেইন একদম। করেছেন। এবং বাড়িতে যাবার পর যেটা হতো একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো, তাকে টেক কেয়ার করা, তার ফ্যামিলিকে এমন না আছে আমি ঘরও ঝাড়ু দিয়েছি, ঘর ক্লিন করছি, আজকে বউ আসে নাই। ঠিক আছে। তার ড্রেস আমারই হয়তো সিনেমার বাসা সাথে নিয়েছিলেন শুটিং। আপনারা ঢাকাতে? নো, নো, নো আমরা তাহলে? ফ্যামিলির সাথেই তো থাকতাম। তার বাবা-মা আমরা ফ্যামিলি সহকারেই ও আপনি থাকতাম। ও ও ও ওনার বাসাতেই থাকতেন? হ্যাঁ। এতটা হাইড অ্যান্ড সিক হয় কিভাবে? বাংলাদেশের মতো একটা জায়গায় এত ডেনসিটি পপুলেশন আমাদের। এক বাড়ি ভাইয়া থেকে আরেক বাড়িতে আমি একটা জানা যায়। কথা বলি, এটা আমাদের ভুল মেন্টালিটি। বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে? নো। বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে। না, আমি ভালো কিন্তু অর্থেই বলেছি না, আসলে। না তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক। আপনি যদি ভুল করেন সেটা আপনার সামনে আসবেই। আর আপনি যদি সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না। দ্যাট ইস ট্রু। না, কেন বলছি? যেমন ধরেন আপনি যদি সাকিবের বাসাতেই ঘর সংসার করেন, ওই বাসাতে তো নিশ্চয়ই শুধু সাকিবের ফ্যামিলিটা আছে না। আশেপাশে ভাড়াটিয়ারা আছে হুম। বা কেউ একজন আছে তো। তো এটা তো আপনারা তো খুব আমাদের নোন ফেস। না একটা কথা হচ্ছে যে আমাদেরকে ওরা হাইড করত হুম, একটা সময়। কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারই ক্ষতি হবে। আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি। কেন দেখবেন আমি বাসায় যাতায়াত করতাম, আমার পাশেরও তো বিল্ডিং ছিল, দারোয়ান ছিল, নিচের ৪-৫ টা হয়তোবা ড্রাইভার ছিল। বা যে বাসায় আমি ৯ টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল। বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি আচ্ছা। যে তাকে নিয়ে দুটো কথা বলি। বিকজ দুটো কথা বলা মানে আমরা এমব্রেস ফিল করা এবং এমব্রেস থেকে বলার কথা আদৌ আমরা স্বীকার করে তখন আমার নিজেকে ছোট করা। দ্যাটস ওয়াই পারিবারিক মানে পারিপার্শ্বিক সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়েছে।